আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো আমার সুপ্রিয় স্টুডেন্টরা। একাদশের ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে অনেক দিন পর হাজির হয়েছি, কারণ গত মাসে একটা ক্লাস আমার ক্লাস কম, তো দেখা হয় কম, বা তোমরা আমাকে দেখছো কম। তো যাই হোক, ক্লাস দুইটা থাকলে অবশ্যই ভালো হতো। যেমন গত মাসে যে ক্লাসটা ছিল আমার, যে প্রত্যেক মাসের প্রথম যে রবিবার বুধবার হয়, সেই বুধবার আমি ক্লাসটা নেই। তো গত বুধবার বন্ধ ছিল, সরকারি ছুটি ছিল, সেজন্য দেখা হয়নি। তোমাদের সাথে আমার ডিস্টেন্স হয়ে গেছে প্রায় 2 মাস। খুবই মানে অভাব বোধ করছিলাম তোমাদের। আশা করি সবাই ভালো আছো। ভালো আছো কথাটা বলার জন্য বলা, আসলে আমরা ভালো নেই, কারণ করোনা মহামারী আকারে আবার আমাদের সামনে আসছে, এবং গত বছরের তুলনায় এবছর কিন্তু আরও বেশি খারাপ বা ভয়াবহ অবস্থায় আমরা পড়ছি। তো আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবো, এবং আমাদের পরিবারের লোকজনদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অবশ্যই বলবো, এবং নিজেরাও সেটার দিকে লক্ষ্য রাখবো। মাস্ক ছাড়া কেউ বাইরে যাব না, আর অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব। ওকে, তো যাই হোক, তোমরা হতাশ হয়ে না, ইনশাল্লাহ আমরা মহান সৃষ্টিকর্তার দয়াতে অবশ্যই আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো। তো আমরা আজকে আমাদের লেসনে ফেরত যাই। তোমাদের পরীক্ষার পরে তো আর ক্লাস আমার নেওয়া হয়নি। তো তোমাদের সিলেবাস বোধহয় তোমরা জেনে গেছো, যে সেকেন্ড টার্মিনালের সিলেবাস একাদশে আমাদের সাবজেক্টের প্রথম হচ্ছে তোমার পরিপাকতন্ত্র, সেই চ্যাপ্টারটা পরিপাক এবং পরিপাক্রিয়া। দ্বিতীয় হচ্ছে তোমার রক্ত সংবহন, আর তৃতীয় হচ্ছে তোমার শ্বসন। এই 3টা চ্যাপ্টার থেকে তোমাদের সেকেন্ড টার্মিনাল পরীক্ষায় কোশ্চেন করা হবে। আমরা টিচার হচ্ছে 4 জন, সেজন্য শ্বসনকে আমরা 2 জন ভাগ করে নিয়েছি। তো গত সপ্তাহে তোমাদের সাজেদা ম্যাডাম যে পড়িয়েছিলেন, তারপর থেকে আমি পড়াবো, ঠিক আছে? তো গত সপ্তাহে তোমরা বোধহয় শ্বসনতন্ত্র সম্পর্কে পড়েছিলে, এবং অ্যালভিওলাসও তোমরা পড়েছিলে। তো একটা কোশ্চেন, আমার সাধারণ একটা কোশ্চেন, সেটা তোমাদের বইতে নাই। সেটা হচ্ছে যে অ্যালভিওলাস থেকে দেহকোষে পৌঁছাতে কত ধরনের স্তর বা কয়টা স্তর পার হতে হয় অক্সিজেন অণুকে। যেহেতু আমরা অক্সিজেনটা নিচ্ছি বহির্নাসারন্ধ্র দিয়ে, অন্তঃনাসারন্ধ্র হয়ে, ট্রাকিয়া হয়ে, ট্রাকিওল হয়ে, তারপর কোথায় চলে যায়? ট্রাকিয়া হয়ে তারপরে ব্রঙ্কাইয়ে চলে যায়। ব্রঙ্কাই বা ব্রঙ্কাস থেকে সেটা আবার ব্রঙ্কিওল এ যায়, মানে শাখা প্রশাখা। তো ট্রাকিয়া ভাগ হয়ে যায় 2টো শাখাতে। ব্রঙ্কাস যদি একবচন বলো, আর যদি 2টা বলো তাহলে ব্রঙ্কাই। তো 2টা আমাদের ফুসফুস হচ্ছে 2টা, সেজন্য 2 ভাগ হয়ে যায়, গিয়ে 2টা ফুসফুসে প্রবেশ করে। সেটা আবার পরবর্তীতে এই ব্রঙ্কাইটা আবার ভাগ হয়, ব্রঙ্কাসটা আবার ভাগ হয়ে যায়। সেই প্রশাখাগুলিকে বলা হচ্ছে কি ব্রঙ্কিওল। সেটা গিয়ে প্রত্যেকটা ব্রঙ্কিওলের শেষ প্রান্তে গিয়ে কি হয়, যেখানে ফুসফুসের মানে মূল জায়গাটা, সেখানে অসংখ্য তোমার অ্যালভিওলাস দেখা যাচ্ছে, এবং সেগুলা কিন্তু তোমার ফুসফুসের যে প্লুরা আছে, পর্দা আছে, বা ফুসফুসের নিচের যে মানে ইপিথেলিয়াল পর্দা থাকে, সেটার মানে কাছাকাছি একদম গিয়ে দেখা যায় যে ছোট ছোট বলের মতো, বেলুনের মতো ছোট ছোট থলি আমরা দেখতে পাই, সেটাকে বলা হচ্ছে অ্যালভিওলাস। সেই অ্যালভিওলাস অক্সিজেন চলে আসে, সেটা কোথায় চলে যায়? অ্যালভিওলাসের প্রাচীর খুবই পাতলা, সেখান থেকে চলে যাবে কোথায়? সেখান থেকে রক্তনালী বা কৌশিক জালিকা এসে ওই অ্যালভিওলাসের প্রাচীর বা ফুসফুসের বাইরের প্রাচীর ঘেঁষে চলে যায়। তখন কার্বন ডাই অক্সাইডটা তোমার কৌশিক জালিকাতে বেশি পরিমাণ থাকে, আর অ্যালভিওলাসে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে। তো আমরা জানি যে দ্রব ব্যাপন কাকে বলে, সেটা আমরা পড়েছি না? ব্যাপন পড়েছি, অভিস্রমণ পড়েছি। তো এখানে অক্সিজেনের পরিমাণ বেশি অ্যালভিওলাসে, সেটা চলে যাবে কোথায়? অর্ধবেদ্য পর্দা পার হয়ে সেটা চলে যাবে কোথায়? সেটা চলে যাবে কৌশিক জালিকা। এবার কৌশিক জালিকা থেকে কোথায় চলে আসবে? কার্বন ডাইঅক্সাইডটা এসে যাবে হচ্ছে অ্যালভিওলাসে। তো এভাবে সমতা হয়, সমসত্ব দ্রবণে পরিণত হয়। এভাবে যখন ফুসফুস আবার কার্বন ডাইঅক্সাইড পূর্ণ হয়ে যায়, তখন সেটা আবার বিভিন্ন পেশির চাপ
খেয়ে সেটা আবার বাইরে উল্টা দিকে চলতে থাকে, অর্থাৎ ব্রঙ্কিওলে আসে, ব্রঙ্কাইতে আসে, ট্রাকিয়াতে আসে, অন্তনাসারন্ধ্র বহিনাসারন্ধ্র হয়ে সেটা আমরা বাইরে বের করে দিই। এখন আমার কোশ্চেন হচ্ছে যে অ্যালভিওলাস থেকে এক অণু অক্সিজেন যখন দেহকোষে পৌঁছায় তখন তাকে কয়টা স্তর পার হইতে হয়? তখন তাকে 4টা স্তর পার হইতে হয়। যেমন দেখো যে কি আছে, যে অ্যালভিওলাসের যে নিজের পর্দা আছে, এপিথেলিয়াল, সেই পর্দা বা স্কোয়ামোজাল, সেটা পার হইতে হয়। সেটা পার হয়ে কৌশিক জালিকার পর্দাকে পার হইতে হয়। 2টা হইল। কৌশিক জালিকার পর্দা পার হয়ে সেটা আবার কোথায় চলে যায়? অক্সিজেনটা লোহিত রক্তকণিকায়। কারণ কি, লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন আছে সেটাই অক্সিহিমোগ্লোবিন হিসেবে, হিমোগ্লোবিনটা ওকে ধরে, অক্সিজেনটাকে ধরে অক্সিহিমোগ্লোবিন হিসেবে সে কিন্তু পৌঁছে দেয়। কোথায়? দেহকোষে পৌঁছে দেয়। তাহলে প্রথম পার হলো কৌশিক জালিকা, অ্যালভিওলাসের পর্দা, সে তারপরে পার হইল তোমার কৌশিক জালিকার পর্দা, তারপরে ঢুকলো হচ্ছে লোহিত রক্তকণিকার পর্দা, তারপরে সে গিয়ে হচ্ছে দেহকোষের পর্দা ভেদ করে ভেতরে যাবে। তো 4টা বাধা তাকে কি হইতে হবে? পার হইতে হবে। ওকে, তো এখানে আমরা মেইন কোশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে আজকে আমরা যেটা পড়বো যে ভেন্টিলেশন। ভেন্টিলেশন কি আর মেকানিজম, ভেন্টিলেশন মেকানিজম। তো এখানে তোমার ভেন্টিলেশন মেকানিজমে গিয়ে, মেকানিজম কি? মেকানিজম হচ্ছে কৌশল, ঠিক আছে? মেকানিজম হচ্ছে কৌশল। তো ভেন্টিলেশন কি? ভেন্টিলেশন যেমন আমাদের আধুনিক যে ঘরগুলা, সেগুলোতে আসলে ভেন্টিলেশন এখন আর দেওয়া হচ্ছে না, কিন্তু একটু পুরনো যে ঘর বানায়, কিরকম ঘর, তোমার ভেন্টিলেশন মানে জানালা আর কি। ওকে, তো ভেন্টিলেশন হচ্ছে জানালা, কিন্তু এখানে জানালা তো বিশাল বড়। তো এখানে ভেন্টিলেশন মূলত হচ্ছে তোমরা যেটা বললাম আর কি, পুরাতন যে ঘর সেগুলোতে দেখবে এরকম ছিদ্র ছিদ্র করা কিছু কিছু জিনিস ওই ওপরের দিকে দিয়ে দেওয়া হয় বাতাস আসা যাওয়ার জন্য। আগে মানুষ কিন্তু এত বড় বড় করে জানলা বানাইতো না, জানলা থাকতো ছোট থাকলেও, আর ওপরে ভেন্টিলেশন ছোট ছোট ছিদ্র ছিদ্রযুক্ত ইসের তৈরি, তোমার মাটির তৈরি, কিছু ভেন্টিলেশন মানে ছোট ছোট ছিদ্র, যেরকম তোমার অ্যালভিওলাসের যে ছোট ছোট ছিদ্র পথে তোমার মানে গিয়ে অক্সিজেনটা অ্যালভিওলাসের ভেতরে ঢুকে, সেই ধরনের আর কি ছোট ছোট ছিদ্র করে বিভিন্ন ডিজাইন করে, কোনোটাতে আল্লাহ লেখা, কোনোটাতে অন্য কোনো ডিজাইন লেখা, ফুল আঁকা, মাছ আঁকা, এরকম ভেন্টিলেশন তৈরি করে করে বিক্রি হতো। ওইখানে ওই ভেন্টিলেশনগুলো এখানে কি করা হয়, পুরোনো ঘরগুলোতে ওগুলোতে দিয়ে দেওয়া হতো। আমি নিজেও ওই ঘরে থেকেছি। এখন তার ভেন্টিলেশন আধুনিক বাড়িগুলোতে আর দেখা যায় না। তো এখানে তোমার মানে ভেন্টিলেশন কথাটা এই কারণে এসছে যে ছোট ছোট ছিদ্রপথে কি আসা যাওয়া, ঠিক আছে? অ্যালভিওলাসের ভেতরে ঢুকে গেল কার্বন ডাইঅক্সাইডটা, আবার অক্সিজেনটা আবার অ্যালভিওলাসের মানে যে ছোট ছিদ্রপথে ঢুকে অক্সিজেনটা গিয়ে তোমার কৌশিক জালিকা, তারপরে লোহিত রক্তকণিকা, তারপরে দেহকোষে পৌঁছালো, সেখানে কাজ শেষ হইলো। দেহকোষে পৌঁছে কি করে আমরা জানি যে সেটা পরিপাকৃত খাবারটা সেটা কি হয়, দেহকোষগুলোতে বা কোষগুলোতে জমা থাকে। সেই খাবারটা কি করে, বিশেষ করে শর্করা জাতীয় খাবারের উদাহরণ যদি আমরা টানি, যে সেটা ভেঙে গ্লুকোজটা ভাঙে, কার্বন ডাইঅক্সাইড পানি আর শক্তি তৈরি করে। তো এখানে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হইলো সেটা কি হয়, সেটা আবার উল্টা পথে চলে আসে, অর্থাৎ তোমার দেহকোষ থেকে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা থেকে তোমার কৌশিক জালিকা, কৌশিক জালিকা থেকে অ্যালভিওলাসে চলে আসবে ফুসফুসের ভেতরে। সেটা আবার ফুসফুসের ভেতর অ্যালভিওলাস থেকে তোমার ছোট ছিদ্র পথে সেটা আবার ব্রঙ্কিওলে চলে যায়, ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাস, তারপরে ট্রাকিয়া, তারপরে নাসারন্ধ্র। তো এরকম যদি মানে ছোট ছিদ্র এখানে সব মানে আসা যাওয়া বলে এখানে ভেন্টিলেশন কথাটা ব্যবহার করা হয়েছে। ওকে, তো এখানে তোমার সেজন্য তোমার এই যে হিমোগ্লোবিনটার এটা আমরা পড়বো, হিমোগ্লোবিনটাকে কিন্তু রবিনহুড অণুও বলা হয়। সেটার ব্যাখ্যা আমরা পরে পড়বো, আগে আমরা এখানে পড়ে নিই যে ভেন্টিলেশন মেকানিজমটা যে আমাদের শ্বাস নিলাম আর নিঃশ্বাস ত্যাগ করলাম, ঠিক আছে, এটা কিভাবে ঘটে। আমরা তো খুব সহজেই এটা করছি, কিন্তু বিষয়টা কিন্তু ততটা সহজ নয়, এটা কৌশলটা ততটা সহজ নয়। এখানে যে বিভিন্ন ধরনের শ্বাস পেশি আছে, যেমন তোমার ডায়াফ্রাম, এরকম বক্ষর উদর গহ্বরের মাঝে থাকে টান টান চামড়ার মতো এক ধরনের পেশি বা পর্দা। তো এই ডায়াফ্রাম থাকে, সেটা তোমার প্রশ্বাস এবং নিঃশ্বাস
অর্থাৎ ইমপ্রেশন অ্যান্ড এক্সপিরেশন দুইটাতেই সহযোগিতা করে। তারপরে তোমার ইন্টারকোস্টাল পেশি ইমপ্রেশনে সহযোগিতা করে, এক্সট্রা ইন্টারকোস্টাল পেশি, আবার ইন্টারকোস্টাল পেশি, দুই ধরনের ইন্টারকোস্টাল পেশি থাকে। আবার অ্যাবডোমিনাল মাসেল থাকে। অ্যাবডোমিনাল মাসেল তোমার শুধু এক্সপিরেশনে সহযোগিতা করে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যেতে সহযোগিতা করে, কিন্তু অক্সিজেনটা নিতে কোনো সহযোগিতা করে না। তাহলে আমরা মোটামুটি শ্বসনিক পেশিগুলোর নাম আমরা জানলাম, এবং একজন মানুষের যে শ্বসন হার প্রতি মিনিটে কত বলা হয়েছে 10 থেকে 12 বার, কোনো কোনো বইতে দেওয়া আছে যে একটু এদিক সেদিক করে দেওয়া, কোনো কোনো বইতে মানে একটু বাড়ায় দেওয়া। তবে আবার পুরুষদের কেমন, মেয়েদের কেমন, আবার শিশুদের কেমন, শিশুদের শ্বসন হার বেশি, কারণ তার মেটাবলিজমটা বেশি ঘটতে থাকে, কারণ তার বাড়ন্ত বয়স, সে বাড়বে, হ্যাঁ, সব দিক থেকে সে বাড়বে। তো সেজন্য তার হচ্ছে প্রতি মিনিটে 40 বার মোটামুটি, কিছু কম বেশি হতে পারে, এভাবে তার শ্বসন হার মানে মানে বলা হয়েছে যে 40 বার শ্বসন ঘটে বা শ্বসন হার। এখন তোমার যদি আমরা প্রশ্বাসটা পড়ি, যে এক্সপিরেশনটা পড়ি, ইন্সপিরেশনটা পড়ি, তাহলে কি দেখি? ডায়াফ্রাম এখানে কোথায় থাকে? বক্ষ এবং উদর গহ্বরের মাঝে এখানে ডায়াফ্রাম থাকে। ডায়াফ্রামটা কি হয়? সংকুচিত হয়। ডায়াফ্রামটা সংকুচিত হইলে, ডায়াফ্রাম তো এরকম ধনুকের মতো এরকম থাকে, তো ডায়াফ্রামটা সংকুচিত হয়। সংকুচিত হওয়ার পরে ডায়াফ্রাম কি হয়? ডায়াফ্রাম একটু নিচের দিকে নেমে যায় সংকুচিত হইলে। আগে তো টান টান থাকে, নিচের দিকে নেমে যায়, তাহলে বক্ষ গহ্বরটা কি হয়? কিছুটা জায়গা বেশি নিয়ে নেয়, ও পাশে বাড়ে, ওপরে নিচে একটু বৃদ্ধি পায়। আবার তোমার যদি ধরো যে ইন্টারকোস্টাল পেশি, ইন্টারকোস্টাল পেশি, আবার বললাম যে বহি ইন্টারকোস্টাল আর ইন্টারকোস্টাল। তো বহি ইন্টারকোস্টাল পেশি তোমার কেমন? বহি ইন্টারকোস্টাল পেশি যদি সংকুচিত হয় তখন কি হয়? বহি ইন্টারকোস্টাল পেশি কোথায় থাকে? সেটা হচ্ছে তোমার বহি ইন্টারকোস্টাল পেশি থাকে যে ওদের যে পরশুকা আছে, আমরা জানি যে 12 জোড়া পরশুকা আছে, সেই পরশুকায় 11 জোড়া ইন্টারকোস্টাল পেশি থাকে। 12 জোড়া পরশুকার গায়ে 11 জোড়া ইন্টারকোস্টাল পেশি থাকে, ঠিক আছে? তো এই পেশিগুলা সংকুচিত হওয়ার ফলে দেখা যায় যে বক্ষ গহ্বরের মানে বহিটা সংকুচিত হয়ে এরকম ছোট হয়ে যায়, সেজন্য বক্ষ গহ্বরের আয়তনটা কি হয়? বেড়ে যায়। সেই জন্য ফুসফুসের আয়তন সব দিক থেকে কি বেড়ে যায়। তো এই উভয় শ্বাসপেশি যখন সংকুচিত হয়ে বক্ষ গহ্বর আয়তন বৃদ্ধি পায়, তখন দেখা যায় যে বাইরের চাপের সাথে আমাদের ফুসফুসের ভেতরে চাপের একটা তারতম্য হয়ে যায়। সেটা হয়ে যায় 4 মিলিমিটার মার্কারি থেকে 6 মিলিমিটার মার্কারি কম হয়। কম হইলে পরে ফুসফুসটা কি হয়? যে শ্বাস নেওয়ার জন্য মানে টানে, বাইরে থেকে শ্বাস নেওয়ার জন্য জায়গা বেশি হয়ে যায়। তো কম হইলে পরে সে কি করবে? বাইরে থেকে টানবে। তো টানার ফলে সে দেখা যায় যে সেই টানেই অক্সিজেনটা, শুধু অক্সিজেনটাই ওই টানেই কি হয়? ফুসফুসের ভেতরে ঢুকে। তো এভাবে তোমার অক্সিজেনটা ভেতরে ঢুকার সাথে সাথে তোমার প্রশ্বাস ক্রিয়াটা সম্পন্ন হইল। এখন আমরা যদি এক্সপিরেশন নিঃশ্বাস ক্রিয়াটা পড়ি, নিঃশ্বাস ক্রিয়ায় এখানে দেখা যায় যে তোমার ডায়াফ্রাম, তারপরে উদর পেশি, ইন্টারকোস্টাল পেশি, এগুলা সব ওদেরকে কি করে? সহযোগিতা করে। এখন তোমার ডায়াফ্রামটা কি হয়? ডায়াফ্রামটা প্রসারিত হয়। প্রসারিত হলে পরে কি হয়? প্রসারিত হলে তোমার ধনুকের মতো এটা কি হয়? বাঁকা হয়ে যায়। বাঁকা হইলে পরে ওপরের দিকে আমাদের বক্ষ গহ্বরটাকে ঠেলা দেয়। ঠেলা দিলে পরে সেটা বক্ষ গহ্বরের আয়তনকে কি করে? সংকুচিত করে ফেলে। সেজন্য ফুসফুসও কি হয়? সংকুচিত হয় উপরে নিচে, ঠিক আছে? ফুসফুসও সংকুচিত হয়। আর উদর পেশি কি করে? উদর পেশি তোমার সেটা মানে সংকুচিত হয়। তো উদরের যে অঙ্গগুলি থাকে সেটা গিয়ে তোমার ডায়াফ্রামকে ধাক্কা দেয়, আবার ডায়াফ্রাম আরও সংকুচিত হয়ে ফুসফুসের গহ্বর মানে বক্ষপিঞ্জরের গহ্বর আরও ছোট করে ফেলে, এবং ফুসফুসও কি হয়? চাপ হয়, মানে ওপরে নিচে মানে
বেশিরভাগ নিচের থেকে কি হয়, চাপে আরও ওপরে উঠে যায়। এখন আমরা প্রশ্বাসের সময় পড়েছি বহি ইন্টারকোস্টাল পেশি, কিন্তু নিঃশ্বাসের সময় পড়বো অন্ত ইন্টারকোস্টাল পেশি। মনে থাকবে না, অন্ত ইন্টারকোস্টাল পেশি। তো অন্ত ইন্টারকোস্টাল পেশি সেটা কি করে, সেটাও সংকুচিত হয় এবং সেটার অবস্থান আমরা বলবো যে অবশ্যই 12 জোড়া পরশুকার অন্ত মানে ভেতরের দিকে, ঠিক আছে। ওটা ছিল বহি, ওটা ছোট হয়ে গেছে, ফুসফুস আয়তনে বেড়ে গেছে প্রশ্বাসের সময়, কিন্তু নিঃশ্বাসের সময় কি হয়, অন্তটা অর্থাৎ ভেতরের দিকে থাকে, ভেতরের গায়ে থাকে। কয় জোড়া থাকে, 11 জোড়া। কোথায় থাকে, 12 জোড়া পরশুকার সাথে। তো ওইটা কি হয়, ওইটা সংকুচিত হয়। সংকুচিত হলে পরে চাপ দেয়, চাপ দিলে পরে কার্বন ডাই অক্সাইডটা কি হয়, বাইরে ঠেলা দিয়ে বের হয়ে আসে। তো বক্ষপিঞ্জরের মানে আয়তনটা ছোট হয়ে যায়, ফুসফুস সংকুচিত হয় এবং ঠেলা দিয়ে সে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যায়। এখানে এই কাজের জন্য আবার তোমার স্নায়ু কিন্তু এখানে সংযুক্ত। তো স্নায়ুটা কোথাকার স্নায়ু এখানে সহযোগিতা করে। তো স্নায়ুর কথা বলতে গেলে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কথা বলতে হবে, সেটা হচ্ছে পন্স এবং মেডুলা অবলঙ্গাটা। এখান থেকে যে স্নায়ুগুলি বের হয় সেটা স্নায়ু জালক আকারে ছড়িয়ে পড়ে শ্বসন সংক্রান্ত অঙ্গগুলির মধ্যে, এবং সেটা মানে সেটার সমন্বয়েই তোমার প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন হয়। ওকে, এখানে আমরা মোটামুটি একটা তোমাদের মানে 2-3টা বই দেখলাম, অতটা ভালো ফিগার নাই, কিন্তু এই ফিগারটা একটু সহজ, এটা তোমরা পরবর্তীতে নিতে পারো। ওকে, এটা হচ্ছে প্রশ্বাসের, এটা হচ্ছে নিঃশ্বাসের। ওকে, এখন আমরা পরবর্তীতে যেটা পড়বো, যে আমরা পড়লাম এতক্ষণ কি ভেন্টিলেশন মেকানিজম, এখন পড়বো হচ্ছে ভেন্টিলেশন কন্ট্রোল, কিভাবে কন্ট্রোল করা হয় ভেন্টিলেশনটা। এবং আমরা নিজেরা চিন্তা করি, যখন আমরা কাজ করি তখন আমাদের শ্বসন হার কিন্তু বেড়ে যায়, তাই না? যখন আবার বিশ্রাম নেই তখন খুব ধীরে ধীরে শ্বসন সম্পন্ন হয়, অর্থাৎ প্রশ্বাস নিঃশ্বাস, অথবা ঘুমাতে গেলেও খুব ধীরে ধীরে হয়। আর যখন আমরা অসুস্থ থাকি তখনও খুব দ্রুত আমাদের প্রশ্বাস নিঃশ্বাস কাজ সম্পন্ন করতে হয়। এখন এই যে ভেন্টিলেশন কন্ট্রোল, সেটাতে দুইটা মানে মাধ্যম এখানে সাহায্য করে। একটা হচ্ছে তোমার সরাসরি জড়িত, সেটা হচ্ছে কি স্নায়ু, নার্ভাস কন্ট্রোল। আরেকটা হচ্ছে তোমার কি রাসায়নিক পদার্থ, কেমিক্যাল, যেটা আমাদের দেহের মধ্যে আছে। ধরো কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন, আয়ন, এগুলা একদম সরাসরি তোমার শ্বসনের উপরে প্রভাব বিস্তার করে। তো এই নার্ভাস কন্ট্রোলে গিয়ে আমরা মস্তিষ্কের যে নার্ভাস যেহেতু, সেজন্য মস্তিষ্কের কথা এখানে চলেই আসবে। এবং মস্তিষ্কের কয়েকটি শ্বাসকেন্দ্র আছে, সেই শ্বাসকেন্দ্রগুলা মূলত এখানে সরাসরি জড়িত। এবং কিছু অঙ্গ মস্তিষ্কের গঠন আমরা যদি দেখি, অগ্র, মধ্য, পশ্চাৎ। অগ্রতে আবার দুইটা অংশ আমরা দেখি, সেরিব্রাল হেমিস্ফিয়ার, তারপরে থ্যালামাস, হাইপোথ্যালামাস। তারপরে মধ্য মস্তিষ্কের কোনো অংশ নাই, কিন্তু পশ্চাৎ মস্তিষ্ক আবার আমাদের ক্ষেত্রে 3টা অংশে বিভক্ত, সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। তো এগুলা থেকে যে স্নায়ুগুলা বের হয় সেগুলা সরাসরি এখানে কি করে, সহযোগিতা করে। তো এখানে প্রশ্বাস কেন্দ্র বিভিন্ন ধরনের সংশ্লিষ্ট, মানে এটাও স্নায়ু নার্ভাস কন্ট্রোলও আমরা 3 ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম হচ্ছে তোমার দেখো রেসপিরেটরি সেন্টার, অর্থাৎ শ্বাসকেন্দ্র কিভাবে এখানে নার্ভাস কন্ট্রোলটা করে সেটা পড়ব। তারপরে প্রতিবর্তী ক্রিয়া, এখানে কিছু কিছু রিফ্লেক্স অ্যাকশন হয়, শ্বসনের সাথে জড়িত যে অঙ্গগুলি আছে সেখানে কিছু রিফ্লেক্স অ্যাকশন হয়, সেটার মাধ্যমে তোমার নার্ভাস কন্ট্রোলটা হয়। আরেকটা আছে তোমার যে অ্যানাদার নার্ভাস স্টিমুলি, কিছু কিছু স্নায়ু উদ্দীপনার সৃষ্টি হয়, সেগুলোও নার্ভাস কন্ট্রোল করে থাকে। তো এই 3টা আমরা আগে পড়ে নেই। তো শ্বাসকেন্দ্র আমরা বলছি যে মেডুলা অবলঙ্গাটা এবং পন্সের কথা আমরা বলেছি। তো এখানে তোমাদের মস্তিষ্ক অবস্থানকারী বলা হয়েছে 4টা শ্বাসকেন্দ্র থাকবে। পন্সে থাকে 2টো, আর পন্সের 2 পাশে 2টো থাকে, আর মেডুলা অবলঙ্গাটা 2 পাশে 2টো থাকে। পন্সে যে 2টো থাকে তাদের নামগুলা কি, তারা হচ্ছে নিউমোট্যাক্সিক, আরেকটা হচ্ছে অ্যানিওস্টিক। নিউমোট্যাক্সিক আর অ্যানিওস্টিক। আর মেডুলা অবলঙ্গাটা যেটা থাকে সেটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র আর নিঃশ্বাস কেন্দ্র। যেমন এখানে আমরা, আমার বোর্ড ছোট এই জন্য দেখাতে একটু সমস্যা হয়েছে। দেখো এক্সক্রিয়েটরি সেন্টার
এক্সপিরেশন সেন্টার, ইন্সপিরেশন সেন্টার, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, ঠিক আছে এখানে। আর আমরা বলেছি যে পন্সে দুটো থাকে, পন্স থাকে মেডুলা অবলঙ্গাটার আর একটু উপরে, এখানে জায়গা আমরা থাকলে দেখাতে পারতাম। সেখানে আবার বলি, একটু মনোযোগ দিয়ে তোমরা শুনবা, কারণ বই পড়ে এটা আসলে তোমরা কতটুকু উদ্ধার করতে পারবা তোমাদের যা বয়স সেটা আমি সন্দিহান। আমার প্রক্রিয়াটা যদি তুমি একটু মনোযোগ দিয়ে শুনো তাহলে আর বই পড়ার কষ্ট করতে হবে না। হ্যাঁ, তো মনোযোগী হও। আমরা বলেছি যে স্নায়ু কেন্দ্র থাকে 4টা মস্তিষ্কে, 2টা থাকে পন্সের দুপাশে আর 2টা থাকে মেডুলা অবলঙ্গাটার দুপাশে। তো পন্সের দুপাশে দুটো থাকে, যে দুটো থাকে সেগুলো হচ্ছে তোমার নিউমোট্যাক্সিক আর অ্যানিউয়েস্টিক, ওকে। আর মেডুলা অবলঙ্গাটা দুটো থাকে প্রশ্বাস আর নিঃশ্বাস কেন্দ্র। এখন কাজটা কিভাবে শুরু হয়? এখানে তোমার যে স্নায়ুগুলি বের হয় পন্স এবং মেডুলা অবলঙ্গাটা থেকে, সেগুলো কিন্তু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে স্নায়ু জালক তৈরি করে। মূলত এখানে পার্থক্যটা তৈরি হয় বা প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়া শুরু হওয়া বা বন্ধ হওয়া, দুই ক্রিয়াই কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়নের যে পরিমাণটা, ঘনত্বটা বা মাত্রাটা, সেটার উপরে নির্ভর করেই কিন্তু শুরু হয়, যে প্রশ্বাস ক্রিয়াটা বা নিঃশ্বাস ক্রিয়া যাই হোক। তো এখানে যেটা হয় যে স্নায়ু কেন্দ্রগুলো প্রশ্বাস কেন্দ্র নিঃশ্বাস কেন্দ্রের কার্যকারিতা যদি আমরা দেখি, লক্ষ্য করি, তাহলে সেটা দেখি পরস্পর বিপরীতমুখী। অর্থাৎ প্রশ্বাস শুরু হয়ে গেলে তখন নিঃশ্বাস ক্রিয়া বন্ধ থাকে, আবার যখন নিঃশ্বাস শুরু হয়ে যায় তখন প্রশ্বাস ক্রিয়া বন্ধ থাকে। তাহলে পরস্পর কি বিপরীতমুখী। এখন আমরা বললাম যে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন আয়নের মাত্রার উপরে প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়া কাজ করা শুরু করবে। তো কার্বন ডাই অক্সাইড, রক্তে কার্বন ডাই অক্সাইড যদি উপস্থিত হয় বেশি, তখন দেখা যায় যে নিউমোট্যাক্সিক অ্যানিউয়েস্টিক যে কেন্দ্র, যেটা পন্সে থাকে, অ্যানিউয়েস্টিক কেন্দ্রটা উদ্দীপিত হয়। তাহলে আমরা বললাম যে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে পন্সে থাকা স্নায়ু কেন্দ্র অ্যানিউয়েস্টিক, সেটা কি হয়? উদ্দীপিত হয়। উদ্দীপিত হওয়ার ফলে সেখানে তোমার যে ফ্রেনিক স্নায়ু থাকে, এখানে আমরা লিখেছি ফ্রেনিক স্নায়ু এবং তোমার আরেক ভ্যাগাস স্নায়ু, যেটা ইন্টারকোস্টাল স্নায়ু, সেটা কি করবে? সেটা তোমার সংবেদ নিয়ে যাবে যে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কি বৃদ্ধি পেয়েছে। তখন সেটা ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশিতে গিয়ে মানে সংবেদটা পৌঁছাবে। তাহলে ফ্রেনিক স্নায়ু, আমি কি বললাম, কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে তোমার অ্যানিউয়েস্টিক কেন্দ্রটা উদ্দীপিত হয় এবং সেই উদ্দীপনা ফ্রেনিক স্নায়ু এবং ইন্টারকোস্টাল স্নায়ু নিয়ে যায় কোথায়? নিয়ে যায় হচ্ছে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশিতে। তারপর একই সময়ে যে স্নায়ু তাড়না কিন্তু শুধু অ্যানিউয়েস্টিক কেন্দ্র থেকে ওখানে যাবে তা না, সেই স্নায়ু তাড়না কিন্তু প্রশ্বাস কেন্দ্রেও যাবে, অর্থাৎ মেডুলা অবলঙ্গাটার যে প্রশ্বাস কেন্দ্র সেখানেও যাবে। তো প্রশ্বাস কেন্দ্রে যাওয়ার ফলে সেখানে যে নিউমোট্যাক্সিক, যে পন্সের যে অপর স্নায়ু কেন্দ্র, একটা তো বললাম অ্যানিউয়েস্টিক, আরেকটা হচ্ছে নিউমোট্যাক্সিক। সেই নিউমোট্যাক্সিক কেন্দ্রটা আবার কি করবে? ভ্যাগাস, মানে নিউমোট্যাক্সিক কেন্দ্রটার মধ্যেও তোমার স্নায়ুতাড়না পৌঁছাবে। তাহলে কি বললাম? যে ভ্যাগাস, নিউমোট্যাক্সিক কেন্দ্র স্নায়ুতাড়না পৌঁছাবে এবং তোমার প্রশ্বাস কেন্দ্র স্নায়ুতাড়না পৌঁছাবে। তো নিউমোট্যাক্সিক কেন্দ্রের স্নায়ুতাড়না এবং ভ্যাগাস স্নায়ু, নিউমোট্যাক্সিক কেন্দ্রের স্নায়ুতাড়নাটা এবং সেটা ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে কি হবে? সেটা ফুসফুসে চলে যাবে। ফুসফুসে গিয়ে বায়ুস্ফীতি ঘটাবে এবং বায়ুস্ফীতির উদ্দীপনা সেটা আবার কোথায় পৌঁছে দিবে? যে আমাদের প্রশ্বাস কেন্দ্রে পৌঁছে দিবে। প্রশ্বাস কেন্দ্রে পৌঁছানোর পরে নিউমোট্যাক্সিক কেন্দ্রে পৌঁছাবে। নিউমোট্যাক্সিক কেন্দ্রে পৌঁছানোর পরে সেটা প্রশমিত হবে, মানে সেটা ধীর হয়ে যাবে। তাহলে কার্বন ডাই অক্সাইড যখন বাড়বে, আবার বলি তোমাদের, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা যখন বাড়বে, খুব মনোযোগ দিয়ে শুনবা, সেটা কি করবে? সেটার উদ্দীপনায় চলে যাবে অ্যানিউয়েস্টিক কেন্দ্র থেকে কোথায় চলে যাবে? সেটা বললাম যে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশিতে চলে যাবে। কি স্নায়ুর মাধ্যমে যাবে সেটা বলেছি আমরা, সেটা হচ্ছে তোমার ফ্রেনিক স্নায়ু এবং ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে যাবে। ওকে, এখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, সেটার
কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে, সেটার জন্য তৈরি হচ্ছে, ফুসফুস তৈরি হচ্ছে, তার অন্যান্য সাহায্যকারী শ্বসন অঙ্গ, সাহায্যকারী অঙ্গের বা স্নায়ুর মাধ্যমে সে তৈরি হচ্ছে, সে বের করে দিবে। এখন এই যে স্নায়ুতারণা তৈরি হলো, সেটা কিন্তু একই সাথে তোমার প্রশ্বাস কেন্দ্রও পৌঁছাবে এবং অ্যানুয়েস্টিকের যে আরেকটা কেন্দ্র আছে, কি বলে এটাকে, পন্সে দুইটা কেন্দ্র থাকে না, অ্যানুয়েস্টিক আর হচ্ছে নিউমোট্যাক্সিক, তাহলে প্রশ্বাস কেন্দ্র পৌঁছাবে এবং নিউমোট্যাক্সিক কেন্দ্র পৌঁছাবে। তো নিউমোট্যাক্সিক কেন্দ্রে পৌঁছানোর পরে সেটা কি করবে, সেটা আবার স্নায়ু তাড়নাটা এবং ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে যে মানে ফুসফুসের মধ্যে যে বায়ুস্ফীতি ঘটেছে, সেটা সেই স্নায়ু তাড়না গিয়ে কোথায় পৌঁছাবে, যে অ্যানিউস্টিক কেন্দ্রে আবার পৌঁছাবে। তো অ্যানিউস্টিক কেন্দ্রে পৌঁছানোর পরে অ্যানিউস্টিক কেন্দ্র কি হবে, প্রশমিত হবে। অ্যানিউস্টিক কেন্দ্রে পৌঁছানোর পরে যে প্রশ্বাস কেন্দ্রটা প্রশমিত হবে, অর্থাৎ প্রশ্বাস কেন্দ্র আর কাজ করবে না, অক্সিজেন আর নিতে পারবে না। তখন তোমার এই স্নায়ু তাড়নাটা পরবর্তীতে গিয়ে নিঃশ্বাস কেন্দ্রে গিয়ে পৌঁছায়, তখন নিঃশ্বাস কেন্দ্রটা কাজ করে। ওকে, প্রক্রিয়াটা একটু জটিল, হ্যাঁ, তবে ধাপে ধাপে তোমরা পড়লে পরে, যেমন আমি 2-3 বার বলে ফেলেছি, তোমরা একটু আবার আমার ক্লাসের পরে ক্লাসটা আবার রিপিট করে আবার শুনো, সহজ হয়ে যাবে। তাহলে প্রশ্বাস কেন্দ্র কিন্তু আর উদ্দীপিত হবে না, কারণ অ্যানিউস্টিক কেন্দ্র এসে ওকে বাধা দিবে, যে ওখান থেকে স্নায়ু মানে স্নায়ু তাড়না বা উদ্দীপনা এসে প্রশ্বাস কেন্দ্রকে কাজ করতে দিবে না। তাহলে নিঃশ্বাস কেন্দ্রটা তখন আবার চালু হয়ে যাবে। নিঃশ্বাস কেন্দ্র চালু হইলে ওই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েছে, সেটা আবার নিঃশ্বাসের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। যদি আবার উল্টা করে হয়, তাহলে সেটা দেখা যাচ্ছে যে আবার প্রশ্বাস কেন্দ্র পরবর্তীতে আবার চালু হচ্ছে, অক্সিজেনটা আবার নেওয়ার জন্য কি তৈরি হচ্ছে সব। তো এইভাবে প্রশ্বাস এবং নিঃশ্বাস কেন্দ্রের সংকোচন এবং প্রসারণ, ফুসফুসে সংকুচিত হলে সেটা কি হয়, নিঃশ্বাসে যায়, আবার প্রসারিত হলে সেটা কি হয়, প্রশ্বাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এভাবে বিভিন্ন স্নায়ু এবং বিভিন্ন পেশি আসলে বদান্যতার ফলে, অর্থাৎ কাজ করার ফলে, হ্যাঁ, সঠিক সময়ে কাজ করার ফলে আমাদের এটা ঘটে। এবং আমরা জানি যে মানুষ আমরা 2-2.5-3 মিনিটের বেশি আমরা কিন্তু নিঃশ্বাস আটকে রাখার মানে না নিয়ে আমরা বেঁচে থাকার কোনো চান্স নাই, ঠিক আছে। 3 মিনিটের পরে আসলে নিঃশ্বাস বা প্রশ্বাস ত্যাগ বা না নিয়ে আমরা বেঁচে থাকতে পারি না। ওকে, তো এভাবে যে পুনরাবৃত্তির ফলে প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়া পুনরাবৃত্তি হতে থাকে এবং এই শ্বাস প্রশ্বাস মানে এই প্রক্রিয়াটা কি হয়, অনবরত চলতে থাকে। তো আমরা দ্বিতীয়টার মধ্যে আসি, আমরা বলেছি যে রিফ্লেক্স অ্যাকশন। তো শ্বসন সংশ্লিষ্ট অঙ্গ প্রত্যঙ্গে যে রিফ্লেক্স অ্যাকশন, শ্বসন সংশ্লিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ কারা? প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস, কিন্তু শ্বসন সংশ্লিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ আমরা জানি, একটা হচ্ছে তোমার মস্তিষ্ক, একটু আগে পড়ে আসলাম স্নায়ুর কথা, আরেকটা হচ্ছে কি হার্ট, ঠিক আছে, হার্ট। তো এখানে তোমার হার্টে যে ক্যারোটিড স্নায়ু থাকে, অ্যাওর্টিক আর্চ থাকে, সেগুলো এখানে সহযোগিতা করে। এখন দেখো যে শ্বসন সংশ্লিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের প্রতিবর্তী ক্রিয়া কিভাবে শ্বসনে সহযোগিতা করে বা শ্বসনের যে কন্ট্রোল, প্রশ্বাস নিঃশ্বাস ক্রিয়ার কন্ট্রোল, সেটা নিয়ন্ত্রণ করে। ওকে, প্রশ্বাস ক্রিয়ার সাথে সাথে ফুসফুসের যে কিছু কোষ থাকে, সেটা হচ্ছে টান গ্রাহক কোষ বলে, সেগুলো কি হয়, উদ্দীপিত হয়। উদ্দীপিত হওয়ার ফলে এই উদ্দীপনাটা মানে স্নায়ুকেন্দ্রে প্রেরণ করে। স্নায়ুকেন্দ্রে প্রেরিত হওয়ার ফলে প্রশ্বাস ক্রিয়া কি হয়, বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার ফলে তোমার এই টান গ্রাহক কোষ, তাহলে প্রশ্বাস ক্রিয়া যখন অক্সিজেন ফুসফুসের মধ্যে যাবে, তখন ফুসফুসের টান প্রসারিত হওয়ার ফলে টান গ্রাহক কোষসমূহ উদ্দীপিত হয় এবং উদ্দীপিত হওয়ার ফলে স্নায়ুকেন্দ্র উদ্দীপিত হয় এবং তখন আবার কি হয়, প্রশ্বাস ক্রিয়াটা কি হয়, মানে প্রশমিত হয়। স্নায়ুকেন্দ্র প্রেরণ করলে সেটা প্রশমিত হয় এবং প্রশ্বাস ক্রিয়া বন্ধ হয়। আবার নিঃশ্বাস ক্রিয়ার সময় দেখা যায় যে ফুসফুসে টান গ্রাহক যে কোষগুলো থাকে, সেগুলো কোনো কাজকর্ম করে না, সেগুলো চুপচাপ থাকে। সেজন্য ভ্যাগাস স্নায়ু এখানে কাজ করে। ভ্যাগাস স্নায়ু আমরা জানি যে ভ্যাগাস স্নায়ু কোথায় থাকে, মেডুলা অবলঙ্গাটা থেকে বের হয়। তো এই ভ্যাগাস স্নায়ু কাজ করে না। তো এখানে যে টান গ্রাহক কোষ যে, সে শুধু প্রশ্বাসের সময়ই কাজ করবে, নিঃশ্বাসের সময় কোনো কাজ করে না, কারণ ফুসফুসটা কি থাকে, সংকুচিত অবস্থায় থাকে। ফুসফুসটা প্রসারিত হলে পরে সে কাজ করে। তো এই স্নায়ু তাড়নাটা তখন ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে আর পৌঁছায় না,
তখন কিন্তু টানগ্রাহক কোষও কাজ করে না, আর কোনো উদ্দীপনা তৈরি হয় না, ভ্যাগাস স্নায়ু এখানে কোনো কাজ করে না। এতে অ্যানিউস্টিক যে স্নায়ু কেন্দ্র থাকে, যেটা পন্সে থাকে, সেটা কি করে কার্যকারিতা ফিরে পায় এবং প্রশ্বাস ক্রিয়া কি করে ঘটায়। অ্যানিউস্টিক কেন্দ্রটা প্রশ্বাস ক্রিয়া ঘটায়। ফুসফুসে এই যে তোমার স্ফীত হওয়া এবং সংকুচিত হওয়া, এটা পরপর চলতে থাকে, এবং এটা বিজ্ঞানী হ্যারিং ব্রয়ার, দুইজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে হ্যারিং, আরেকজনের নাম হচ্ছে ব্রয়ার। হ্যারিং ব্রয়ার, বিজ্ঞানী হ্যারিংও বলতে পারো। তো এটার নাম অনুসারে মানে প্রশ্বাস আর নিঃশ্বাস ক্রিয়ার যে ধারাবাহিকতা পরপর চলে, একটা প্রশ্বাস ক্রিয়া দুইবার চলে আর নিঃশ্বাস ক্রিয়া একবার চলে, কখনো তা হয় না, এটা চলতেই থাকে, একটার পর একটা চলতেই থাকে। তো যতক্ষণ পর্যন্ত মানুষের আয়ু শেষ না হয়, যখন প্রশ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন তো মানুষ শেষ। তো এখানে এই যে ধারাবাহিকভাবে চলার যে প্রক্রিয়াটা, সেটা সুন্দর একটা নাম দিয়েছে, সেটা হচ্ছে হ্যারিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া কেন বলা হচ্ছে? প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে হঠাৎ করে মানে স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সুষুম্না কাণ্ডর স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ হঠাৎ করে ঘটে যে ক্রিয়াটা, সেটা হচ্ছে কি প্রতিবর্তী ক্রিয়া। এখানে কিন্তু যদিও তারা ধারাবাহিকভাবে সংকোচন প্রসারণ করছে, কিন্তু ক্রিয়াটা কিন্তু কি হঠাৎ করেই এসে চালু করে দিচ্ছে, আবার বন্ধ করে দিচ্ছে। যেমন প্রশ্বাস ক্রিয়াটা বন্ধ হয়ে গেল, টানগ্রাহক কোষ কাজ করাতে, সেটা আস্তে আস্তে কি হলো, ভ্যাগাস স্নায়ু উদ্দীপিত হলো, সে গিয়ে ওই ইয়েতে গিয়ে প্রশ্বাস ক্রিয়া প্রশমিত করে দিল, স্নায়ু কেন্দ্রকে প্রশমিত করলো, প্রশ্বাস ক্রিয়া বন্ধ হয়ে গেল। কিন্তু অ্যানিউস্টিক কেন্দ্র কি করলো, পরবর্তীতে কাজ শুরু করলো। কখন? নিঃশ্বাসের সময় সে কাজ শুরু করলো, কারণ তখন টানগ্রাহক কোষগুলা উদ্দীপিত হয় না, ভ্যাগাস স্নায়ু কাজ করে না, তখন কাজ করে হচ্ছে পন্সে থাকা অ্যানিউস্টিক কেন্দ্র। সেই কি করে প্রশ্বাস ক্রিয়াটা শুরু করে দেয় আবার, কারণ আগে বন্ধ হয়ে গেছে। ওকে, এখানে আমরা তাহলে ফুসফুসে টানগ্রাহক কোষ পড়লাম, যেটা আমাদের প্রতিবর্ত ক্রিয়া। আরও কয়েক ধরনের আছে প্রতিবর্ত ক্রিয়া। যদি আমরা অনেক সময় দেখি যে কোনো পদার্থ যদি হঠাৎ করে আমাদের নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার সময় ভেতরে ঢুকে এসছে, বহিনাশয়, তন্ত্রনাশয়, ধরুন ট্রাকিয়াতে চলে গেছে, তখন কিন্তু আমাদের হাঁচি কাশি হয়। সেটা কি করে? সেটা কিন্তু ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে সেটা তোমার চলে যায়, প্রতিবর্তী ক্রিয়া হিসেবে সেটা মস্তিষ্কে চলে যায়, তখন সেটা আবার রিপেয়ারিং হয়। সেটা যা করতে হবে, মস্তিষ্ক যেভাবে নির্দেশ দেয় যে প্রশ্বাস ক্রিয়া বাড়াও বা নিঃশ্বাস ক্রিয়া বাড়াও, সেইভাবে কিন্তু কাজ করে আমাদের শরীর নিজেই নিজেকে কি করে কন্ট্রোল করে। আর তুমি যে অনেক সময় খেয়াল করবা যে নাকের যে মিউকাস ঝিল্লি, সেখানেও ধুলাবালি জমলে পরে হঠাৎ করে আমাদের হাঁচি চলে আসতে পারে। তখন নাকে থাকা যে অলফেক্টরি নার্ভ, সেটা কি করে মস্তিষ্কের অলফেক্টরি কেন্দ্রে গিয়ে আঘাত করে, এবং সেখান থেকেই কি করে অলফেক্টরি নার্ভটা মস্তিষ্কের অলফেক্টরি কেন্দ্রতে যায়, সেখান থেকে সিদ্ধান্তটা আসার পরে সেভাবেই যে প্রশ্বাসটা নিঃশ্বাস ক্রিয়া বাড়বে কমবে, সেভাবে নিউট্রাল করানো হয়। আবার যদি তুমি ধরো যে খাবার খাচ্ছ, গলাতে আটকে গেল, বা খাবারটা তোমার শ্বাসনালী থেকে খাদ্যনালীতে ঢুকে গেল, কারণ একই সাথে কিন্তু দুইটা নালীর সাধারণ যেইটা মুখের কাছে, সেটা কিন্তু একটা ট্রাকিয়া, একটা হচ্ছে কি গলবিল। তো এই শ্বাসনালী থেকে খাবার গলদকরণের সময় খাবার গলবিল থেকে কিন্তু শ্বাসনালীতে চলে গেলে সেখানেও দেখা যায় যে আমাদের হাঁচি দিতে দিতে চোখে পানি এসে যায়, অনেক সময় নাক দিয়ে খাবার পড়ে যায়, আমরা অনেক সময় দেখি। সেটাও কিন্তু তোমার গ্লোসোফ্যারিঞ্জিয়াল যে স্নায়ু আছে, সেটা শ্বাস প্রশ্বাস কেন্দ্রকে উদ্দীপিত করে সেটা আবার তারা নিউট্রাল করায়। এমনকি দেহের উপরিভাগের যে আমাদের অংশগুলি আছে সেটা, এবং পেশি আছে, আমাদের পেশি অস্থিসন্ধি আছে, সেগুলোতেও যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে তারা সেটা রিপেয়ারিংয়ের কাজ হয়ে যায়। এখন শেষে যেটা আছে আমরা পড়ব, সেটা হচ্ছে তোমার অ্যানাদার নার্ভাস স্টিমুলি, অন্যান্য তোমার স্নায়বিক উদ্দীপনা। সেটা কীরকম হতে পারে? এখানে আমরা যদি ধরি যে সেরিব্রাল হেমিস্ফিয়ার, অর্থাৎ মস্তিষ্কের প্রথম অংশ, অগ্রমস্তিষ্কের সেই প্রথম অংশ, তারপরে অগ্রমস্তিষ্কের শেষের অংশ অর্থাৎ হাইপোথ্যালামাস, এবং তোমার মধ্য মস্তিষ্ক, এদের দেখা যায় যে
কিছু কিছু স্নায়ু উদ্দীপনা মানে এরা কিছু স্নায়ু তাড়না গ্রহণ করে, সেটাও কিন্তু শ্বাসক্রিয়াকে কি করে প্রভাবিত করে। যেমন মস্তিষ্কের যে আমাদের অগ্রমস্তিষ্ক, সেটা কি কি কেন্দ্র, সেটা আমরা যে খাদ্য গলদকরণ করি, খাদ্য চর্বণ করি, তারপরে তোমার কথা বলি, সেই ধরনের কেন্দ্র কিন্তু আমাদের অগ্রমস্তিষ্ক। তো ওখান থেকে আমাদের সব কিছু নিয়ন্ত্রিত হয়। তো এটা করার সময় দেখা যায় যে অনেক সময় দীর্ঘক্ষণ কথা বলছি, তখন কথা বলার পরে তারপরে আবার শ্বাসক্রিয়া আমাদের বেড়ে যায়। কারণ এই যে কথা বলার ফাঁকে তো আমরা শ্বাস তেমন একটা নেইনি, সেটা কভার দেওয়ার জন্য শ্বাস প্রশ্বাস চলতে থাকে। তো প্রশ্বাস যদি বেড়ে যায় তাহলে নিঃশ্বাসও কি বেড়ে যাবে। ওকে, আবার ধরো অনেক সময় যন্ত্রণা হচ্ছে, খুব যন্ত্রণাদায়ক কষ্ট পেলাম আমরা, বা খুব ব্যথা হচ্ছে কোনো জায়গায় আঘাত পাওয়ার ফলে, তখন কিন্তু আমাদের প্রশ্বাস ক্রিয়া বেড়ে যায়। আবার এমনও হয় যে বেশি যন্ত্রণাদায়ক হলে প্রশ্বাস ক্রিয়া ধীর হয়ে যায়। তাহলে এইসব স্নায়বিক উদ্দীপনা আমরা কিন্তু আমাদের চলার পথে, হ্যাঁ, আমরা কিন্তু সারাক্ষণই এগুলো ফেস করছি। হ্যাঁ, তো শেষে আমরা আসি, আমরা এতক্ষণ পড়লাম যে স্নায়বিক কন্ট্রোল, ঠিক আছে, নার্ভাস কন্ট্রোল। এখন আমরা পড়ি যে রাসায়নিক কন্ট্রোল, যেটা সেটা পড়ি। রাসায়নিক কন্ট্রোলে গিয়ে আমি বলেছি আগেই যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়নের মাত্রার উপর নির্ভর করে শ্বাস প্রশ্বাস ক্রিয়া ধীর, স্থির, কিছুক্ষণ বন্ধ, তারপরে নেমে যাওয়া, উঠে বেশি হওয়া, এগুলি নির্ভর করে। তো অক্সিজেনের মাত্রা যখন বেড়ে যায়, তখন কি হয়? অক্সিজেনের মাত্রা বেড়ে গেলে তো তখন অক্সিজেনের যদি কম হয়, মাত্রা বেড়ে গেলে সমস্যা নাই, কিন্তু অক্সিজেন যদি কম হয় তখন কি হয়? তখন আমাদের শরীর তো বাইরে থেকে অক্সিজেন নেওয়ার জন্য কি অস্থির হয়ে যায়। তো এই অস্থির যে হবে, সেটা আসলে অক্সিজেনের মাত্রাটা, মানে অক্সিজেনের অভাব হওয়া এবং অক্সিজেনের আধিক্য হওয়া, কোনোটাই কিন্তু ভালো না। তো এটা কে নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে তোমার ক্যারোটিড যে স্নায়ু আছে, ক্যারোটিড আমরা পড়েছি যে ক্যারোটিড অংশটা কোথায় পড়েছি, ক্যারোটিড আর্চ, সেটা তোমরা হয়তো পড়োনি। এটা হচ্ছে মস্তিষ্কের মানে থেকে যেসব রক্তনালী বের হয়েছে, যেটা মাথায় চলে আসে, সেটা হচ্ছে ক্যারোটিড। সেটা আবার দুই ভাগে বিভক্ত, অন্তঃক্যারোটিড, বহিঃক্যারোটিড। ওকে, আবার কিছু কিছু অ্যাওর্টিক আর্চ আছে, এগুলো আসলে তোমাদের ইন্টারে আমরা পড়াই না, একটু জটিল। তো এটা আমরা অনার্সে পড়াই। তো তোমরা এটা বোঝো যে মস্তিষ্ক থেকে যে রক্তনালী বের হয়ে মাথায় চলে গেছে, মাথায় হৃৎপিণ্ড থেকে যে রক্তনালী বের হয়ে মাথায় চলে গেছে, কিছু যাবে মস্তিষ্কে, সেটা হচ্ছে অন্তঃক্যারোটিড, কিছু যাবে মুখমণ্ডলে, সেটা হচ্ছে বহিঃক্যারোটিড, এবং অন্যান্য যে রক্তনালীগুলো বের হয় তাদেরকে বলা হচ্ছে অ্যাওর্টিক আর্চ। তাহলে ক্যারোটিড আর্চ এবং যে অ্যাওর্টিক বডি বা অ্যাওর্টিক আর্চে কেমোরিসেপ্টর কিছু অঙ্গাণু থাকে, কেমোরিসেপ্টর, যেটা মানে কেমিক্যালগুলা রিসিভ করতে পারে। কেমোরিসেপ্টর কিছু কোষ থাকে, তারা আসলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বা হাইড্রোজেন আয়নের মাত্রাটা কি করে, নিয়ন্ত্রণ করে। এবং যদি অক্সিজেনের আধিক্য বেশি হয় তাহলেও তারা উদ্দীপিত হয়, অক্সিজেনের আধিক্য কম হলেও উদ্দীপিত হয়। অক্সিজেনের অভাবজনিত উদ্দীপনা স্নায়ুকেন্দ্র থেকে যখন ফুসফুসে পৌঁছায়, তখন দেখা যায় যে ফুসফুসে শ্বসন হার কি হয়, বৃদ্ধি হয়। কারণ কি, অক্সিজেন কম আছে, এটা স্বাভাবিক, তোমরা নিজেরাই বুঝতে পারো। বাইরে থেকে শুধু অক্সিজেনটা বারে বারে কি হবে, টেনে নিবে, এবং রেসপিরেশন যে হার, সেটা কি হবে, বেড়ে যাবে, এবং টেনে নিয়ে যখন মোটামুটি শরীরের ভেতরে স্থির অবস্থায় পৌঁছাবে, তখন আবার স্বাভাবিক হবে। ওকে, আর যদি আধিক্য হয় তাহলে উল্টাটা হবে। তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও তাই, কার্বন ডাইঅক্সাইডেও তোমার ক্যারোটিড ধমনী এবং তোমার অ্যাওর্টিক বডি বা অ্যাওর্টিক আর্চগুলি, কেমোরিসেপ্টর কোষগুলি কি হয়, উদ্দীপিত হয়। এখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বেড়ে যায়, তখন সেটা কি নিঃশ্বাসের সাথে সেটা বের করার জন্য বেশি বেশি নিঃশ্বাস ক্রিয়াটা বেশি হয়, এবং যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম হয় তাহলে তেমন এফেক্টেবল হয় না। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বেশি হয়ে যায়, তখন সেটা কি হয় যে গভীরভাবে
শ্বাসক্রিয়ার গভীরতা বৃদ্ধি পায় এবং আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইডটা বাইরে কী করে বের করে দিয়ে দেহকে ভারসাম্য অবস্থায় আনে। এখন হাইড্রোজেন আয়নের যে বিষয়, সেখানেও তোমার একই বিষয়, হাইড্রোজেন আয়নের মাত্রা বৃদ্ধি পেলে যে শ্বসনের হার বেড়ে যাবে, আর যদি হাইড্রোজেন আয়নের মাত্রা কমে যায় তাহলে শ্বসনের হারও কি হয়, কমে যায়। তো এখানে আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে তোমার ভেন্টিলেশন কি এবং ভেন্টিলেশন কৌশল, ভেন্টিলেশনের মেকানিজম কৌশলটা পড়লাম এবং ভেন্টিলেশন তোমার কন্ট্রোলটা পড়লাম। এটা একটু জটিল, আশা করি আমি যতটা সহজভাবে বলেছি তোমরা 2-3বার শুনে সেটা নিজের মধ্যে আয়ত্ত করে নিবা। আমার ক্লাসগুলোতে আসলে বই পড়তে হয় না, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনো কষ্ট করে। যারা আমার ইন্টারের প্রি স্টুডেন্টরা একাদশের, তারা যদি আমার ক্লাসটা এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই খুব দ্রুত দেখো এবং তোমাদের রোল নাম্বার সহ সেকশন সহ আমাকে প্রেজেন্ট দাও। ওকে, আশা করি আমার উপদেশ মেনে চলবা, সবাই মাস্ক ব্যবহার করবা এবং তোমাদের সাথে দেখাই হয়নি, দেখা যেন ইনশাল্লাহ করতে পারি, হতে পারি ক্লাসে মানে আগের মতো ক্লাসে তোমাদের সাথে দেখা হোক, যেটা তোমরা এখনো পাওনি। তোমাদের সাথে দেখা হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। তো খুব মিস করি যে নতুন তোমরা আসলে তোমাদের সাথে ক্লাসই নেওয়া হলো না। তো অবশ্যই সাবধানে চলবা, বাবা মায়ের সাথে ভালো আচরণ করবা, বাবা মায়ের সাথে কিছু কিছু কাজে তাদেরকে সহযোগিতা করবা, দেখবা যে সময়টা কেটে যাবে। আর একটু পড়াশোনা করো, খুব চাপ অনুভব করবা না, একটু পড়াশোনা করো, বাইরে যাবা না। হ্যাঁ, মাস্ক ব্যবহার করো এবং দোয়া করো সবাই যেন সুস্থ থাকে। আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকো।